ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। এর আগের ক্লাসগুলোতে আমরা প্রাক ঐতিহাসিক যুগ থেকে গুপ্ত যুগ সম্পর্কে জেনেছিলাম। এক একটা ভিডিওতে তোমাদের আমি এক একটা চ্যাপ্টার শেষ করিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা গুপ্ত যুগের ঠিক পরবর্তী সময়ে ভারতে বিভিন্ন ধরনের রাজবংশের উত্থান ঘটেছিল, তাদের ইতিহাস সম্পর্কে জানবো। অর্থাৎ গুপ্তোত্তর যুগ, যেটাকে পোস্ট গুপ্তা পিরিয়ডও বলা হয়। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর দেখা যায় যে উত্তর ভারতে গড়ে ওঠা রাজ্যগুলি হলো, যেমন পশ্চিম ভারতে রয়েছে বল্লভীর মৈত্রিক বংশ অর্থাৎ গুজরাট। তারপরে পূর্ব ভারতে যেটা মগধ, মগধ মানে হচ্ছে যেটা আহ, বিহার। বিহার যেটা কিন্তু বর্তমানে ওটা কিন্তু ঝাড়খণ্ডে পড়ে যাচ্ছে, মানে বিহারের দক্ষিণ বিহার যেটা, এবং বর্তমানে যেটা ঝাড়খণ্ড সেই জায়গাটা পড়ছে মগধ। যেখানে দেখা গেছিল পরবর্তী গুপ্ত বংশ বসে মানে শাসন করেছিল। এবং কৌনজ মানে হচ্ছে বর্তমান যেটা উত্তরপ্রদেশ, সেখানে আমরা মৌখরী বংশ এবং থানেশ্বর অর্থাৎ যেটা হচ্ছে হরিয়ানা, সেখানে পুষ্যভূতি বংশ শাসন কার্য দেখেছিলাম। তো প্রথম আমরা বল্লভীর মৈত্রিক বংশ দেখব, অর্থাৎ এটা হচ্ছে ভারতের পশ্চিম ভারত যেটা। গুপ্ত সাম্রাজ্য ধ্বংসের পর দেখা গেল, মানে অর্থাৎ পতনের পর যে সমস্ত রাজ্যের উদ্ভব ঘটেছিল তার মধ্যে সর্বাপেক্ষা বেশি দিন স্থায়িত্ব লাভ করেছিল বল্লভীর রাজ্য। এবং এটি দেখা গেছিল যে ওয়ালা ছিল তৎকালীন বল্লভী এবং মৈত্রিকদের রাজধানী। মৈত্রিকদের অধীনে ছিল বোঝ, ভাবনগর, বল্লভী, জুনাগড়, উজ্জয়িনী এবং মান্দাসর, এই জায়গাগুলো ছিল তাদের অধীনে। গুপ্ত শাসকদের দুর্বলতার সুযোগে সেনাপতি ভটাব্বর ছিলেন মৈত্রী রাজবংশের প্রতিষ্ঠাতা, এবং তার চার পুত্র হচ্ছেন প্রথম ধরসেন, দোন সিং, প্রথম ধ্রুবসেন এবং ছিল ধরপট। ধরসেন তিনি দেখা গেছিল সেনাপতি, এবং দ্রোণ সিং প্রথম মহারাজ উপাধিটা গ্রহণ করেছিল। এছাড়া প্রথম ধ্রুবসেন মহাসামন্ত মহারাজা উপাধি গ্রহণ করেছিলেন, এবং পরবর্তী শাসক যেটা ছিল গ্রুহসেনের পর সিংহাসনে বসেছিলেন তার পুত্র ধরসেন, এবং যিনি দেখা গেছিল মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন, এবং তার শাসনকার্য হচ্ছে 571 থেকে 590 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর আমরা দেখব যে এ যে আছে যে গ্রুহসেন, তার পুত্র হচ্ছে দ্বিতীয় ধর্ষণ, এবং গ্রুহসেনের পুত্র হচ্ছে শিলাদিত্য। তিনি দেখা গেছিল যে মোক্ষ মহাপরিষদ নামে একটি সভা আহ্বান করেছিলেন। এবং পরবর্তী প্রভাবশালী মৈত্রিক রাজ ছিল দ্বিতীয় ধ্রুবসেন। তিনি হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন, এবং হর্ষবর্ধন তাকে পরাজিত করার পর নিজের মেয়ের সাথে তার বিয়ে দিয়ে মৈত্রিতা স্থাপন করেছিল। তাহলে পরবর্তীকালে দেখা যায় যে এদের মধ্যে যেটা সমস্যাটা ছিল সেটা মিটে গেছিল। এবং দেখা গেছিল মহারাজাধিরাজ, পরমেশ্বর, পরম ঘটকর প্রভৃতি উপাধি ধারণ করেছিলেন। এটা কে করেছিলেন? এটা হচ্ছে দ্বিতীয় ধ্রুবসেন। তিনি দেখা গেছিল এই উপাধিগুলো ধারণ করেছিলেন, এবং তিনি থানেশ্বরের পুষ্যবতী বংশের হর্ষবর্ধনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক আবদ্ধ হন, এবং হর্ষবর্ধনে যেটা প্রয়াগ ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। এই যে হর্ষবর্ধন, এটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এবং এই বংশের শেষ মৈত্রিক শাসক ছিলেন সপ্তম শিলাদিত্য, যাকে ধ্রুব ভট্ট, তাহলে ধ্রুব ভট্টও বলা হয়। এবং আনুমানিক 735 খ্রিস্টাব্দে আরব আক্রমণের ফলে বল্লভী রাজ্যের অবসান হয়। বল্লভী যেটা ছিল, যেটা মৈত্রিক রাজবংশ যারা বল্লভীতে করেছিল শাসন কার্যটা, তারা মূলত শিবের উপাসক ছিল, তবে বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রতি উদার পৃষ্ঠপোষক ছিল। এবং তার সময় দেখা গিয়েছিল যে দ্বিতীয় জৈন সম্মেলন এই বল্লভীতেই হয়েছিল। আমরা জানি যে দুটো মানে জৈন সম্মেলন হয়েছিল, তার মধ্যে যেটা দ্বিতীয় জৈন সম্মেলন, সেটা দেখা গিয়েছিল এই বল্লভীতেই অনুষ্ঠিত হয়েছিল। বল্লভী যদি শিক্ষা কেন্দ্র দেখো, তাহলে বল্লভী বিশ্ববিদ্যালয়, এখানে মূলত হিনজান বৌদ্ধ ধর্মের চর্চা হতো। এবং দেখা গেছে যে চীনা পরিবাজক হিউয়েন সাং এছাড়া ইত সিং বল্লভীর শিক্ষার ব্যবস্থা এবং সমৃদ্ধির প্রশংসা করেছেন। এবং এই বংশে দেখা গেছে যে গুণমতী এবং স্থিরমতী নামক বল্লভীর সম্মানীয় পণ্ডিত ছিল। তাহলে গুণমতী এবং স্থিরমতী এরা হচ্ছেন বৌদ্ধ পণ্ডিত। বল্লভী নগরের সঙ্গে দেখা গেছে যে পশ্চিম এশিয়ার বাণিজ্য সংযোগ ছিল। এবার কেন এই সাম্রাজ্যটা ভেঙে গেল? মানে রাজবংশ, সাম্রাজ্য হবে না। সাম্রাজ্য মানে যেটা অনেকটা বিশাল আকার আয়তন হয়, তার একটা প্রভাব পড়তে থাকে। তো এই যে বল্লভী যেটা রাজবংশ ছিল, এটা দেখা গেছিল অষ্টম শতকের শেষ দিকে 767 খ্রিস্টাব্দ নাগাদ সিন্ধু অঞ্চল থেকে আরবদের ঘন ঘন আক্রমণের ফলে মৈত্রিক বংশের পতন ঘটে, এবং শেষ মৈত্রিক শাসক ছিলেন সপ্তম শিলাদিত্য। এখন আমরা পরবর্তী গুপ্ত বংশ সম্পর্কে জানবো। দেখো, পরবর্তী গুপ্ত বংশ বলতে কিন্তু গুপ্তরা নয়, এটা গুপ্তদের ঠিক পরে দেখা গেছিল মগধে। তাহলে মগধে তৎকালীন পূর্ব ভারতে দেখা গেছিল, তাহলে পূর্ব ভারতে
পরবর্তী গুপ্ত বংশের শাসকরা প্রথমে সাম্রাজ্যবাদী গুপ্তদের অধীনে সামন্ত হিসেবে কাজ করে এবং আনুমানিক ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি থেকে অষ্টম শতাব্দীর শুরু পর্যন্ত এই বংশ রাজত্বকাল করেছিল। এই রাজবংশ সম্পর্কে আমাদের জানতে সাহায্য করে আফসাদ লেক, এটা হচ্ছে একটা জায়গা যেটা বিহারের গয়া জেলাতে রয়েছে। তো বিহারের গয়া জেলায় প্রাপ্ত এই শিলালিপি থেকে পরবর্তী গুপ্তদের ইতিহাস সম্পর্কে জানা যায়, যেখানে দেখা যায় যে এই লিপি থেকে পরবর্তী গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কৃষ্ণগুপ্ত থেকে শুরু করে অষ্টম রাজা আদিত্য সেন পর্যন্ত তালিকা বংশ পাওয়া যায়। মানে এই বংশে কারা কারা শাসন করেছে তাদের নিয়ে একটি বংশ তালিকা পাওয়া যায়। এবং শিলালিপিটি সংস্কৃত ভাষায় রচিত এবং এটি তৎকালীন উত্তর ভারতীয় ব্রাহ্মী লিপির একটি অন্যতম রূপ। ব্রাহ্মী মানে হচ্ছে যেটা বাম দিক থেকে ডান দিকে লেখা হতো। এই বংশের আমরা 8জন শাসকের নাম জানতে পারি, যার মধ্যে হচ্ছে কৃষ্ণগুপ্ত, হর্ষগুপ্ত, প্রথম জিমির গুপ্ত, কুমারগুপ্ত, দামোদর গুপ্ত, মহাসেন গুপ্ত, মাধব গুপ্ত ও আদিত্য সেন। মগধের পরবর্তী গুপ্ত রাজাদের মধ্যে প্রথম স্বাধীনপতি ছিলেন কৃষ্ণগুপ্ত এবং তার সময়কাল হচ্ছে 510 খ্রিস্টাব্দ। কুমারগুপ্ত মৈখরী রাজ ঈশান বর্মকে পরাজিত করেন এবং পাটলিপুত্র তথা মগধ ছিল এই বংশের রাজধানী। দামোদর গুপ্তের পর তার পুত্র মহাসেন গুপ্ত পরবর্তী গুপ্ত সিংহাসনে বসেন এবং মহাসেন গুপ্ত কামরাজ ভাস্কর বর্মনের পিতা সুস্তি বর্মনকে পরাজিত করেছিলেন। অর্থাৎ এই সময় আমরা আসামে বর্মন যে বংশটা সেটারও দেখতে পাই। দেবগুপ্ত বাংলার শাসক শশাঙ্কের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিল এবং তার সঙ্গে মিত্র জোটে আবদ্ধ হয়েছিল এবং আফসাদ লেক অনুসারে মহাসেন গুপ্তের উত্তরসূরি ছিলেন মাধব গুপ্ত এবং মাধব গুপ্তের পর সিংহাসনে বসছিলেন তার পুত্র আদিত্য সেন। তিনি একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন, যিনি পরম ভট্টাকর এবং মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন এবং তার আমলে আফসাদ লেক থেকে এই বংশের তালিকা পাওয়া যায়। তাহলে যে আফসাদ লেক এটা কার সময়কাল? এটা হচ্ছে আদিত্য সেনের সময়কালে এই লেখটি লেখা হয়েছিল। তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন এবং অশ্বমেধের যজ্ঞ করেছিলেন এবং 673 খ্রিস্টাব্দ পর্যন্ত দেখা গেছিল তিনি রাজত্ব করেন। এরপর আমরা দেখতে পাবো জীবগুপ্ত এবং দেবগুপ্ত, এরা এই বংশের শেষ দিকে শাসকদের মধ্যে অন্যতম ছিল। দেবগুপ্ত গৌড়রা শশাঙ্কের মিত্র ছিলেন, মানে বন্ধু ছিল, এবং দ্বিতীয় যেটা জীবিত গুপ্ত, তিনি পরবর্তী গুপ্ত বংশের শেষ ঘাতক শাসক ছিল। এখন আমরা কৌনজের মুখরি বংশ জানবো। তাহলে কৌনজ যেটা বর্তমানে উত্তর প্রদেশে রয়েছে। পরবর্তী সময় দেখবে যে এই জায়গাটা মানে কৌনজের গুরুত্ব বৃদ্ধি পেয়ে গেছিল, যার ফলে পরবর্তী সময় কৌনজ হবে কার সেটা নিয়ে দেখা গেছিল একটা দীর্ঘ অনেক বছরে দেখা গেছিল সংঘর্ষ হয়েছিল। ওটা আমরা জানবো, এটা আমরা পরের ক্লাসে জানবো, যেখানে মানে পরে যে ক্লাসগুলো আছে যখন আমরা পাল বংশ সম্পর্কে জানবো, পাল সে সময় পাল, তারপরে ধরো রাষ্ট্রকূট ছিল এরকম। তো এখন আমরা দেখবো যে কৌনজের মৈখরী বংশ, যেখানে গুপ্তোত্তর যুগে উত্তর ভারতের একটি সুপরিচিত রাজনৈতিক কৌনজের মৈখরী বংশ এবং এদের রাজধানী হচ্ছে কৌনজ। হরহ শিলালেখ থেকে এই বংশের 7জন শাসকের নাম পাওয়া যায় এবং এগুলো হচ্ছে না ঈশান বর্মা। তিনি ছিলেন এই বংশের প্রথম শক্তিশালী এবং স্বাধীন রাজা। তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন এবং তিনি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং গৌড়ের উপর আক্রমণ চালিয়ে বিজয় লাভ করেছিলেন। এরপর আমরা জানবো যে গৃহবর্মা। গৃহবর্মা মানে খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের দিক দিয়ে, কারণ গৃহবর্মা তার সাথে জড়িত রয়েছে কাদের? তার সাথে রয়েছে থানেশ্বরের সম্পর্ক। তো গৃহবর্মা তিনি ছিলেন এই বংশের শেষ উল্লেখযোগ্য শাসক। তার সঙ্গে বাংলার শশাঙ্ক এবং মালবরাজের সংঘাতের কাহিনী জড়িত আছে। অবন্তী বর্মের পর তার পুত্র গৃহবর্ম মৈত্রী সিংহাসনে বসেন। এবার গৃহবর্ম থানেশ্বরের পুষ্যভূতি প্রভাকর বর্ধনের কন্যা রাজশ্রীকে বিবাহ করেন এবং মালবের পরবর্তী গুপ্ত রাজদের বিরুদ্ধে দেখা যায় যে মরুক্ষী পুষ্যভূতি এক রাজনৈতিক জোট গঠিত করে। পরবর্তীকালে গৃহবর্মের মৃত্যু হলে কৌনজ থানেশ্বরে যুক্ত হয়েছে। এটা আমরা খুব ডিটেলসে আলোচনা করব, যেখানে দেখা যাবে যে কৌনজের যে গৃহবর্মা, এই যে কৌনজ, তাহলে কৌনজের যে গৃহবর্ম রয়েছে তার সাথে দেখা যাবে যে থানেশ্বরের যেটা পুষ্যভূতি বংশ তাদের যে কন্যা রাজশ্রী তার সাথে দেখা যাবে গৃহবর্মার বিবাহ হবে। কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে মালবরাজ দেখা যাবে যে গৃহবর্মকে হত্যা করে দেবে। এবার এটা নিয়ে একটা ঘটনা রয়েছে যেটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব।
তো মৈত্রী রাজ যেটা রয়েছে, যে মৈত্রী রাজা গৃহবর্মা থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধনের কন্যা এবং হর্ষবর্ধনের বোন রাজশ্রীকে বিবাহ করেছিল। এবং এই মিত্রতার ফলে উত্তর ভারতে একটি শক্তিশালী জোট হয়েছিল, কিন্তু মালবরাজ দেখা যায় যে দেবগুপ্ত এবং শশাঙ্ক গৌড়রাজ শশাঙ্ক ঐক্যবদ্ধ হয়ে মৈত্রী রাজ্য আক্রমণ করে এবং এই যুদ্ধে গৃহবর্মা নিহত হন এবং রাজস্বী বন্দী হয়। গৃহবর্মার মৃত্যুর পর হর্ষবর্ধনের হস্তক্ষেপে কৌনজ শেষ পর্যন্ত দেখা যাচ্ছে পশুপতি সাম্রাজ্যের অধীনে চলে যায় এবং হর্ষবর্ধন কৌনজে তার রাজধানী বানায়। তাহলে এতদিন পর্যন্ত আমরা দেখতাম যে যেটা থানেশ্বর বর্তমানে হরিয়ানা, সেখানেই পশুপতি বংশ শাসন করছিল, কিন্তু পরবর্তীকালে যখন দেখা যাবে যে গৃহবর্মা যখন হত্যা করে দেওয়া হবে, মেরে ফেলা হবে, তখন দেখা যাবে যে হর্ষবর্ধন পরবর্তীকালে থানেশ্বর এবং কৌনজ দুটোই দেখা যাবে যে সে নিজের সাম্রাজ্যে ভুক্ত করে দেবে এবং কৌনজ হবে তার রাজধানী। সেটা একটু ডিটেলসে আলোচনা করবো কিছুক্ষণ পর। তো এই যে ধরো কৌনজে দেখা যাবে যে মৌরক্ষীদের আমল থেকে কৌনজের গুরুত্ব বাড়তে থাকে, যার ফলে দেখবে যে পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে কৌনজকে নিয়ে দেখা গেছিল যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল এবং এই ত্রিশক্তি সংগ্রামে লিপ্ত হয়ে তারা কিন্তু, যেহেতু অনেকদিন ধরে যুদ্ধ হয়েছিল, এবার পরে দেখা গেছিল যে তারা খুবই দুর্বল হয়ে গেছিল এবং পরে এই তিনটা সাম্রাজ্য দেখা যাবে একে একে পতনের দিকে যাবে, কারণ অনেক অর্থ তারা এমনিতেই খরচ করে দিয়েছিল। এরপর রয়েছে যে সংস্কৃতি এবং ধর্ম, এরা মূলত হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিল এবং বৌদ্ধ ধর্মের প্রতিও সহনশীল ছিলেন এবং তাদের আমলে অনেক লিপি যেমন রয়েছে অশোকর শিল, তারপর হরহা লিপি, এগুলো থেকে সাময়িক ইতিহাস জানা যায়। এখন আমরা এই সময় দেখব যে বাংলায় গৌড়রাজ শশাঙ্ক শাসন করছিল, যিনি বাংলার শাসক শশাঙ্ক, যিনি গৌড়রাজ শশাঙ্ক নামে পরিচিত। এবার তার সম্পর্কে আমরা জানতে পারি অষ্ট রাজ্য অঙ্ক বর্ষে উৎকীর্ণ মেদিনীপুর তাম্রশাসন, যেখানে তার 19 রাজ্য বংশাঙ্কে মেদিনীপুর তাম্রশাসন তারিখবিহীন 11 যেটা তাম্রশাসন, সেখান থেকে আমরা তার সম্পর্কে জানতে পারি। এছাড়া রয়েছে যে রোটাসগড়ের পার্বত্য দুর্গ থেকে একটি সিল, সেখান থেকে প্রারম্ভিক জীবনের কিছু তথ্য আমরা পেয়ে থাকি। এছাড়া সাহিত্যিক উপাদানের মধ্যে বানভট্টের হর্ষচরিত, সেখান থেকে আমরা শশাঙ্কের সম্পর্কে জানতে পারি এবং হিউয়েন সাংয়ের সি ইউকে এই গ্রন্থ থেকেও তার সম্পর্কে জানতে পারি। এবং বিহারের সাসারামের জেলার রোটাসগড়ে যেটা গিরি দুর্গে উৎকীর্ণ একটি সিলের ছাঁচে দেখা গেছে শ্রী মহাসামন্ত শশাঙ্ক নামের উল্লেখ আছে এবং মনে করা হয় যে শশাঙ্কের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল মহা সামন্ত রূপে। এবং আর সি মজুমদার তিনি বলেছেন যে এক্ষেত্রে সার্বভৌম শাসক হিসাবে তিনি পরবর্তী গুপ্ত বংশীয় শাসক মহা সেনগুপ্ত ছিলেন। তাহলে এক্ষেত্রে সার্বভৌম শাসক হিসাবে ছিলেন পরবর্তী গুপ্ত বংশীয় শাসক মহাসেন গুপ্ত। এবার 606 খ্রিস্টাব্দে পশুপতি বংশে, যেটা হর্ষবর্ধনের সিংহাসন আহরণের কিছুকাল আগে দেখা যায় যে শশাঙ্ক গৌড়ের রাজা হয়েছিল। মানে যখন এই সময় আমরা কিছুগুলো রাজবংশ জানবো, যেগুলো একটা ম্যাপের মাধ্যমে দেখালে তোমরা অনেকটা সহজ হবে। তো পশুপতি যেটা হর্ষবর্ধন সিংহাসন আহরণের কিছুকাল আগে, মানে হর্ষবর্ধনের সিংহাসন বসার কিছুকাল আগে দেখা গেছিল যে শশাঙ্ক গৌড়ের রাজা হয় এবং তার রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ, যেটা মুর্শিদাবাদের বহরমপুরে রয়েছে। এবং 637 খ্রিস্টাব্দ পর্যন্ত, খ্রিস্টাব্দের কিছুকাল আগে পর্যন্ত শশাঙ্ক রাজত্ব করেছিল। তাহলে হর্ষবর্ধন সিংহাসনে বসার কিছুকাল আগে তিনি বসেছিলেন এবং দেখা যাচ্ছে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন কার্য করেছিলেন। শশাঙ্ক শাসনকালে দেখা যাচ্ছে যে উত্তর ভারতের বিভিন্ন আঞ্চলিক শক্তি যেমন মালব, কৌনজ, থানেশ্বর, কামরূপ, গৌড় প্রভৃতি দেখা যায় যে নিজ নিজ স্বার্থে পারস্পরিক দ্বন্দ্ব এবং মৈত্রীতা বজায় রাখে এবং শশাঙ্ক সেই দ্বন্দ্বে অংশগ্রহণ নেয়। অর্থাৎ বিভিন্ন ধরনের ধরো শক্তি দেখতে পাচ্ছি, এবার পরস্পর তারা দেখা যেত পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হতো। সেভাবে উত্তর পশ্চিম বেনারসি পর্যন্ত তার রাজত্ব প্রসারিত হয়েছিল এবং শশাঙ্ক সমগ্র গৌড় দেশ, মগধ, বোধগয়া অঞ্চল এবং উড়িষ্যার একাংশ নিজের অধিকারে আনতে পেরেছিল এবং উত্তর ভারতের ক্ষমতাধর রাজ্যগুলির সঙ্গে লড়াই করে শশাঙ্ক নিজের ক্ষমতা বৃদ্ধি করেছিল। এবং শশাঙ্কের রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে থানেশ্বরের পশুপতি বংশের শাসক হর্ষবর্ধনের সঙ্গে দ্বন্দ্ব, যেখানে দেখা যায় যে সকলোত্তর পথনাথ এই যে উপাধিটা গ্রহণ করেছিল, এটা করেছিল হর্ষবর্ধন। উপাধিধারী হর্ষবর্ধন শশাঙ্ককে হারাতে পারেন। তাহলে এমন কোনো প্রমাণ নেই যে শশাঙ্ক হর্ষবর্ধন শশাঙ্ককে হারিয়েছে, এমনি কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো এদের মধ্যে যে দ্বন্দ্বটা হয়েছিল, যে উত্তর ভারতের অধিপতি হর্ষবর্ধন এবং কামরূপ রাজা ভাস্করবর্মের সঙ্গে দ্বিমুখী সংঘর্ষ হয়েছিল এবং শশাঙ্ক দেখা যায় মালব রাজ দেবগুপ্তের সাথে মিলিত হয় এবং কৌনজে মকরি রাজা গৃহবর্মকে হত্যা এবং
পরাজিত এবং হত্যা করে। এবার হর্ষবর্ধনের বড় ভাই দেখা যায় রাজ্যবর্ধন শশাঙ্ককে আক্রমণ করতে এলে শশাঙ্ক তাকে কৌশলে হত্যা করে, যদিও হর্ষচরিতে এটিকে বিশ্বাসঘাতকতা বলেছে। এবং এর প্রতিশোধ নিতে হর্ষবর্ধন দেখা যায় বিশাল বাহিনী নিয়ে গৌড় আক্রমণ করে, কিন্তু শশাঙ্ক দেখা যাচ্ছে যে আমৃত্যু নিজের স্বাধীনতা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। মানে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে যুদ্ধটাই মানে তাদের কি হয়েছিল, সেটার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো শশাঙ্ক তিনি ছিলেন শৈব এবং শিবের উপাসক, এবং তার মুদ্রায় রয়েছে শিব এবং ষাঁড় অর্থাৎ নন্দীর প্রতিকৃতি। এবং একটি বৌদ্ধ গ্রন্থ রয়েছে যেটার নাম হচ্ছে আর্য মজুশ্রী মূল কল্প, এই যে বৌদ্ধ গ্রন্থটা। এবং হিউয়েন সাংয়ের ভ্রমণ বিবরণীতে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক মানে হচ্ছে যেটা বোধগয়াতে যে বৃক্ষটা রয়েছে বোধি বৃক্ষ, যেটার নিচে বসে গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিল, সেই বৃক্ষটা নাকি কেটে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে আছে এটা ঠিক না ভুল, তো এটা নিয়ে বিভিন্ন ধরনের মত রয়েছে। মনে করা হয় যে শশাঙ্ক সে বৃক্ষটা কেটে দিয়েছিল। এবার যখন অশোক যখন দেখা গেছিল যে ধর্মপ্রচারের জন্য সে তার ছেলে এবং মেয়েকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিল, এবং তখন দেখা গেছিল এই বোধগয়ার যে গাছটা আছে ওইখান থেকে একটা ডাল নিয়ে গেছিল এবং পরবর্তীকালে সেটা রোপণ করে। এবার ততদিনে তো গাছটা অনেক বড় হয়ে গেছে। এবার যখন দেখা যাচ্ছে যে শশাঙ্ক এই বুদ্ধি বৃক্ষটা কেটে দেয়, তখন আবার শ্রীলঙ্কা থেকে যে সেই গাছের একটি চারা এনে আবার সেটা লাগানো হয়। বর্তমানে মনে করা হয় সেটা সেই গাছেরই চারা। তো এ সময় দেখা যায় যে হর্ষবর্ধনের সহকবি ছিল বাণভট্ট। তিনি লিখেছেন হর্ষচরিত। চরিত মানে হচ্ছে জীবনী, তাহলে হর্ষ মানে হর্ষবর্ধনের জীবনী, যেখানে শশাঙ্ককে তিনি মানে নিন্দা করেছেন শশাঙ্ক নিয়ে। তো শশাঙ্ক শাসনকালে কয়েক বছর পরে হিউয়েন সাং কর্ণ সুবর্ণ নগরে, যেটা রক্ত মৃত্তিকা বৌদ্ধবিহার সমৃদ্ধি লক্ষ্য করেছিল। এবং শশাঙ্কের মৃত্যু ঠিক 50 বছর পর দেখা যায় চীনা পর্যটক ইস সিং নজরে পড়েছিল বাংলার বৌদ্ধ ধর্মের উন্নতি। তাহলে এখানে বলছে যে যদি শশাঙ্ক যদি এতটাই অত্যাচারী ছিল, তাহলে ইস সিং কিন্তু এটা মানে ইস সিং যখন গেছিল তখন দেখেছিল যে ভারতের মানে এ সময় বৌদ্ধ যেটা পৃষ্ঠপোষকতা সেটা ভালোই ছিল। তাহলে যদি ধরো শশাঙ্ক সেরকম অত্যাচারী হতো, তাহলে আশা করি যে শশাঙ্কের মৃত্যুর 50 বছরের মধ্যে এতটা পরিবর্তন হতো না। তো শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে তা হতো না। তাই শশাঙ্কের প্রতি সব লেখকরা পুরোপুরি বিদ্বেষ মুক্ত ছিলেন না। মানে এটা যে মানে অনেক সময় কি হতো, কোনো একটা ঘটনা অনেক বড় করে দেখা হতো, এটাই বলছে অতিরঞ্জিত ছিল কিছু। তাহলে সুতরাং শশাঙ্ক সম্পর্কে মতামত কিছুটা অতিরঞ্জিত ছিল, মানে কিছুটা হয়তো বাড়াবাড়ি করে লেখা হয়েছিল, এটা বলতে চাইছে। তো শশাঙ্কের শাসনকালে তিনি গৌড়ে যে শাসন ব্যবস্থা করেছেন সেটা গৌড়তন্ত্র নামে পরিচিত। এবং এই অবস্থায় দেখা গেছিল রাজ্যের কর্মচারী বা আমলারা একটি নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল, এবং যেখানে গ্রামের স্থানীয় লোকের কাজ শশাঙ্কের সময় থেকেই দেখা গেছে প্রশাসনের হস্তক্ষেপ শুরু হয়। অর্থাৎ ওই আমলে গৌড় রাজ্য কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হতো। শশাঙ্কের আমলে যদি দেখি যে সে সময় ধরো অর্থনৈতিক ব্যবস্থা, তাহলে সোনার মুদ্রা প্রচলিত ছিল, নকল সোনার মুদ্রাও হতো। আবার সোনার যে মান সেটা অনেকটা কমে গেছিল, মানে এখানে রূপার মুদ্রাও ছিল না। ব্যবসা বাণিজ্য মন্দা ছিল, সমাজে জমির চাহিদা বেড়েছিল, সমাজ ছিল কৃষি নির্ভর, ব্যবসা বাণিজ্যের গুরুত্ব কমেছিল। আবার কৃষির গুরুত্ব বেড়ে যাওয়ার ফলে গ্রাম কেন্দ্রিক হয়ে গেছিল সমাজ, এবং সমাজের বৃহত্তর বা স্থানীয় প্রধানদের গুরুত্ব বাড়তে থাকে। এ সময় আমরা শিল্পী এবং বণিকদের গুরুত্ব এবং ক্ষমতা আগেকার যুগের থেকে কমে এসেছিল, মানে ব্যবসা বাণিজ্য সেরকম ছিল না এই যুগে। এবং এই যুগে দেখা যায় বঙ্গ এবং সমতট শাসকরা প্রায় সকলেই ছিল ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী, এবং বিষ্ণু কৃষ্ণ এবং শিব পূজার কথা ছিল। এবার খ্রিস্টীয় ষষ্ঠ থেকে সপ্তম শতকের অধিকাংশ সময় দেখা গেছে বৌদ্ধ ধর্ম বাংলার রাজারা সমর্থন পায়নি। এরপর দেখা যাচ্ছে যে আবার পরবর্তী সময় দেখবে সেন বংশ শাসনকাল আমরা দেখবো, সে সময় দেখা যাবে যে আহ নবম শতকে দেখা যাবে যে বৌদ্ধ ধর্ম আবার রাজারা সমর্থন করেছিল এরকম। মানে পাল রাজারা তারা কিন্তু বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতো, আর যে সেন রাজারা ছিল তারা কিন্তু বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতো না, তারা বা যেটা ব্রাহ্মণ্য ধর্ম সেটার কিন্তু পৃষ্ঠপোষকতা করতো। তাই নবম শতকে দেখা যাচ্ছে যে পাল আমল যখন মানে পালদের যখন আমল হলো, তাহলে দেখো শশাঙ্ক সময় আমরা কি দেখলাম যে বৌদ্ধ ধর্ম সেভাবে পৃষ্ঠপোষকতা পায়নি, মানে যেটা ধরো তথ্য হয়েছে শশাঙ্কের সময়। পাল বংশে আমরা দেখবো বৌদ্ধ ধর্মের আবার পৃষ্ঠপোষকতা পাবে। আবার সেন যখন যুগ দেখবে সে সময় দেখবে যে আবার যেটা বৈদিক যেটা মানে হিন্দু সেটা দেখবে যে সেটা নিয়ে পৃষ্ঠপোষকতা তখন দেখতে পাবে, তখন কিন্তু আর সেভাবে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা দেখতে পাবে না।
এবার শশাঙ্ক কোনো স্থায়ী রাজবংশ তৈরি করে যেতে পারেনি, যার ফলে দেখা যাচ্ছে যে তার মৃত্যুর পর গৌড়ের ক্ষমতা নষ্ট হয়। এবং শশাঙ্কের মৃত্যুর বছর 10 পরে দেখা যাচ্ছে হর্ষবর্ধনও মারা যায়। তাহলে শশাঙ্কের মৃত্যুর বছর 10 পরে, মানে শশাঙ্ক যখন মারা গেল তার ঠিক 10 বছর পরে দেখা যাচ্ছে হর্ষবর্ধনও মারা যায়। দেখো যখন আহ হর্ষবর্ধন যখন সিংহাসনে বসে তার কিছুকাল আগেই দেখা গেছে, কিছু বছর আগেও শশাঙ্ক দেখা গেছিল সিংহাসনে বসছে। আর শশাঙ্ক যখন মারা যাচ্ছে তার ঠিক 10 বছর পর হর্ষবর্ধনও মারা যাচ্ছে। এ সময় দেখা যাচ্ছে যে বাংলায় কামরূপ রাজা কিছুকাল দেখা যায় নাগ সম্প্রদায়ের জয়নাগ, তারপরে তিব্বতের শাসকদের অধিকারে চলে যায় কিছু সময়। অষ্টম শতকে দেখবে কনৌজ এবং কাশ্মীরের শাসকরা বাংলা আক্রমণ করে। তো এই যে ধরো কিছুটা সময় এই রাজবংশ, কিছুটা সময় ওই রাজার অধীনে, তাহলে এরকম যদি চলতে থাকে তাহলে কি হয়, একটা অরাজকতার সৃষ্টি হয়। সেটাকেই বলা হয়েছে মৎস্যোন্যায়। তাহলে মৎস্যোন্যায় কি সেটা সম্পর্কে জানবো। যে মৎস্যোন্যায় বলতে বোঝায় যে অরাজকতা অর্থাৎ স্থায়ী রাজার অভাব। যেমন পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক সেরকম অরাজকতার সময় তেমনই শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার করে। তো সেটাই হয়েছিল। এবার দেখা যায় শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ প্রায় 100 বছর দেখা গেছিল যে এটা হয়েছিল কেন। এবং বাংলার ইতিহাসে এটা হচ্ছে একটা পরিবর্তনের যুগ, এবং সময় প্রত্যেক ক্ষত্রিয়, ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছা মতো নিজের নিজের এলাকা শাসন করে, অর্থাৎ কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। এরপর দেখা যাবে যে বাংলার যারা জনগণ তারা মিলে, অর্থাৎ প্রভাবশালী লোকরা মিলিত হয়ে খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগে গোপাল নামে একজন রাজা নির্বাচন করে। তাহলে গোপাল হচ্ছে নির্বাচিত রাজা, যেটা জনগণ যেটার প্রতিনিধিত্ব করেছিল। এবং এরপর দেখা যাবে যে 750 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন এবং বাংলায় পাল বংশের রাজত্ব শুরু করে। এবং এটা যখন শুরু হবে তখন আমরা কি আদি মধ্যযুগ সেই ইতিহাস তখন আমরা জানবো। এখন আমরা পুষ্যভূতি বংশের সম্পর্কে জানবো, যেটা হরিয়ানাতে রয়েছে এবং গুপ্তোত্তর যুগে থানেশ্বরে শাসনরত। এরা হচ্ছে পুষ্যভূতি নাম অনুসারে, তাহলে আদি পুরুষ পুষ্যভূতি বা পুষ্যভূতির নাম অনুসারে পুষ্যভূতি বংশের নামকরণ। যেখানে হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচিত হর্ষচরিত, তারপর হিউয়েন সাংয়ের শ্রী ইউকি, এছাড়া বা হর্ষবর্ধনের তাম্রশাসন, যেখানে বাঁশখেরা, মধুবন এবং চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি, এখান থেকে আমরা পুষ্যভূতি বংশের সম্পর্কে নানান তথ্য পাই। যেখানে দেখা গেছে যে কিছুজন রাজার নাম পায়, যেমন মহারাজা নরবর্ধন, মহারাজ রাজবর্ধন প্রথম, মহারাজ আদিত্যবর্ধন, মহারাজাধিরাজ প্রভাকর বর্ধন এবং মহারাজাধিরাজ রাজ্যবর্ধন দ্বিতীয়। নরবর্ধন সম্ভবত খ্রিস্টীয় 5ম শতকের শেষ অথবা 6ষ্ঠ শতকের গোড়ায় শাসন করেছিলেন। এবং আদিত্য বর্ধন দেখা গেছিল যে পরবর্তী গুপ্ত রাজপরিবারের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন। এরপরে দেখবে যে পুরো ঘটনাটা চেঞ্জ হয়ে যাবে। প্রভাকর বর্ধনের পর যখন আমরা রাজ্য বর্ধন দেখতে পাবো, সেই সময় পুরো যে ঘটনাটা সেটা হঠাৎ খুব তাৎক্ষণিকভাবে দেখা যাবে চেঞ্জ হয়ে যাবে। যে প্রভাকর বর্ধনের সাফল্যের সঙ্গে হুন আক্রমণ প্রতিহত করেন এবং তিনি মালব এবং গুজরাট জয় করেন। অর্থাৎ যেটা হচ্ছে যে থানেশ্বরের যেটা সীমা সেটা বিস্তার হচ্ছে। কনৌজের মরক্ষী রাজ গৃহবর্মের সাথে নিজ কন্যা রাজস্বীর বিবাহ দিয়ে তিনি থানেশ্বরের রাজনৈতিক বুনিয়াদ করেছিলেন। তাহলে প্রভাকর বর্ধন তিনি কি করেছিলেন, তিনি তো থানেশ্বরের রাজা ছিল, এবার তার কন্যা ছিল রাজশ্রী। তাহলে রাজশ্রীর সাথে দেখা যাচ্ছে যে কনৌজের মরক্ষী রাজ গৃহবর্মনের মানে বিবাহ দেয়। এরপর দেখা যায় যে পুষ্যভূতি বংশে তিনিই প্রথম মহারাজাধিরাজ এবং পরম ভট্টাকর উপাধি নেয়। এখন আমরা রাজ্যবর্ধন সম্পর্কে জানবো, যেখানে 605 খ্রিস্টাব্দে যেখানে প্রভাকর বর্ধনের জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বড় ছেলে হচ্ছে রাজ্যবর্ধন, যিনি 605 খ্রিস্টাব্দে জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন হুন আক্রমণ, তাহলে এটা হবে হুন আক্রমণ প্রতিহত করতে বাধ্যকালীন দেখা যাচ্ছে, মানে যখন তিনি প্রতিহত করেন সে সময় দেখা যাচ্ছে যে প্রভাকর বর্ধনের মৃত্যু হয়। এবং সিংহাসন আহরণ করে রাজ্যবর্ধন মালব রাজ দেবগুপ্ত এবং গৌড় অধিপতি শশাঙ্কের যৌথ আক্রমণে দেখা যাচ্ছে যে তার ভগ্নিপতি গৃহবর্মের মৃত্যুর সংবাদ পান এবং তার ভগ্নি দেখা যায় রাজস্বীয় বন্দী হন এবং ভগ্নিকে উদ্ধার করতে গিয়ে শশাঙ্কের হাতে রাজ্যবর্ধন নিহত হয় অর্থাৎ মারা যায়। তো এই যে হর্ষচরিত যেটা বাণভট্টের লেখা, সেখান থেকে আমরা এটা সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবো। যেখানে দেখা যায় যে রাজস্বীর বিবাহ অল্পকালে দেখা যাচ্ছে প্রভাকর বর্ধন তার জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধনকে হুন আক্রমণ প্রতিহত করার জন্য উত্তরা পথে এক বিশাল সৈন্যদল নিয়ে পাঠিয়েছিল। তাহলে হুন আক্রমণ প্রতিহত করতে পাঠিয়েছিল। এরপর দেখা যাচ্ছে যে রাজ্যবর্ধন জানতে পারে যে তার পিতা প্রভাকর বর্ধন অসুস্থ। তখন দেখা যায় যখন তিনি থানেশ্বর আসেন ততক্ষণে দেখা যায় তার পিতা মারা গেছে
এবার যখন তার পিতা মারা গেল, তখন দেখা গেল যে রাজ্যবর্ধনের মা দেখা যাচ্ছে বৈধব্য যন্ত্রণা এড়াতে মা যশোমতী সরস্বতী নদীর তীরে অগ্নির দগ্ধ হয়ে জীবন বিসর্জন দিয়েছিলেন। এবার এই সংবাদটা দেখা গেছিল যে পরিবেশিত হয়েছে হর্ষচরিতে। এই গ্রন্থ থেকে আমরা এই গল্পটা, মানে এই যে ঘটনাটা ঘটেছিল, গল্প নয়, যে ঘটনাটা ঘটেছিল সেটা। এরপরে দেখা যায় কুশভূত বংশের উত্তরাধিকারী কে ছিল? রাজ্যবর্ধন। তিনি দেখা যাচ্ছে যে সিংহাসন আহরণ করবে, কিন্তু সিংহাসন আহরণ করবে সেই সময় দেখো যে কিরকম ট্র্যাজেডি হচ্ছে, যে প্রভাকর বর্ধনের মৃত্যুর সুযোগে মালবরাজ দেবগুপ্ত, এটা মালবরাজ দেবগুপ্ত হবে, হ্যাঁ, মরক্ষী রাজ গৃহবর্মকে হত্যা করেন এবং রাজস্বীকে কারারুদ্ধ করে রেখেছেন। এরপর দেখা যায় হর্ষচরিত পাঠ করলে মনে হবে যে প্রভাকর বর্ধনের মৃত্যু এবং গৃহবর্মনের হত্যা মানে কিছুটা সময়ের অন্তরে হয়েছিল, যেখানে বলছে যে দিনে অথবা একদিন আগে পরে, মানে বেশি বেশি সময় লাগেনি। মানে প্রভাকর বর্ধন ধরো মারা যাচ্ছে, আবার গৃহবর্মনের হত্যা হচ্ছে, তাহলে প্রভাকর বর্ধনের জামাই হচ্ছে কি গৃহবর্মন। এটা আমি তোমাদেরকে ম্যাপের মাধ্যমে জানাবো, তাহলে তোমরা একটু ক্লিয়ার হবে। একটু বলে নিই এটা তারপর। হর্ষবর্ধনের উপর রাজ্য শাসনভার অর্পণ করে এবং রাজ্য বর্মন দেখা যাচ্ছে যে ভান্ডির নেতৃত্বে বিশাল অশ্ববাহিনী সহ কনৌজ অভিমুখে অগ্রসর হয় এবং মালব রাজ দেবগুপ্তকে আক্রমণ করে এবং পরাজিত এবং নিহত, অর্থাৎ রাজ্যবর্ধন মারা যায়। এরপর দেখা যাচ্ছে ভগ্নী রাজস্বীকে, তাহলে এখানে কে মারা গেল? এখানে মালবরাজ দেবগুপ্ত মারা গেছে। এবার দেখা যায় ভগ্নী রাজস্বীকে বন্দি দশা থেকে উদ্ধার করার সময় অগ্রসর হচ্ছিল এবং পথে দেখা যায় গৌররাজ শশাঙ্কের সঙ্গে সংঘাত বেঁধেছিল রাজ্যবর্ধনের, এবং শশাঙ্ক দেখা যাচ্ছে যে রাজ্যবর্ধনকে নিহত করছে, অর্থাৎ মেরে দিচ্ছে। তো এখানে বাণভট্ট এবং হিউয়েন সাংয়ের রচনায় দেখা গেছে যে শশাঙ্ক রাজ্যবর্ধনকে বিশ্বাসঘাত করে করে হত্যা করেছে। আবার কোথাও লেখা আছে যে হর্ষবর্ধনের লেখে যে রাজ্যবর্ধন সত্যানুরোধে তার শত্রু শিবিরে যান এবং সেখানে প্রাণত্যাগ করেন। যেহেতু বাণভট্ট, হিউয়েন সাং উভয় হর্ষবর্ধনের তথা পশুপতি বংশের গুণাগারী, তাই তাদের প্রদত্ত তথ্য অতিরঞ্জিত, মানে দেখো কিছু কিছু ঘটনা তারা নিজেরা একটু হয়তো দিয়েছে। এটা হচ্ছে সে সময়ের ম্যাপ, যে সময় আমরা দেখছিলাম। দেখো এই ম্যাপটা যদি দেখো, তাহলে উত্তর দিকে রয়েছে থানেশ্বর রাজবংশ, যেটা করেছিল থানেশ্বরের আমরা দেখতে পাচ্ছি পুষ্যভূতি বংশ, যেখানকার প্রভাবতী বা প্রভাকর গুপ্ত এখানে শাসক ছিল। এবার রয়েছে কৌনস। কৌনজে আমরা দেখছিলাম যে মরক্ষী রাজ, যেটা গৃহবর্মন, তার শাসনকাল চলছিল। আর মালবে এই সময় দেখা যায় যে দেবগুপ্ত শাসন করছিলেন। গৌড়ে আমরা দেখতে পাই শশাঙ্ক শাসন করেন। বর্মনে দেখা যাচ্ছে যে ভাস্কর বর্ম শাসন করেছিলেন। এধারে দেখা যাচ্ছে কাঞ্চিপুরম, এধারে বাদামি শাসন চলছে, অর্থাৎ এখানে পল্লবদের শাসন, আর এটা তো বাদামি চালুক্য, আর এখানে চের এবং চোল। এদিকে রয়েছে পল্লবী অর্থাৎ গুজরাট। তাহলে এই যে যুদ্ধটা হয়েছে, প্রথমে দেখো যে থানেশ্বর, এটা কোথায় রয়েছে? বর্তমান হরিয়ানা। এবার থানেশ্বরে দেখা গেছে যে প্রভাকর বর্ধনের কন্যা ছিল রাজশ্রী। এবার রাজশ্রীর সাথে দেখা গেছিল যে কৌনজে, যেটা গৃহবর্মা, তার বিয়ে দেয়। তাহলে রাজশ্রীর সাথে কার বিয়ে হলো? রাজশ্রীর সাথে বিবাহ হলো গৃহবর্মার, তাহলে জি হলো। এরপরে দেখা গেল যে কিছুদিন পর প্রভাকর বর্ধন মারা গেল। তাহলে প্রভাকর বর্ধন দেখা গেছে মারা গেল, হলো। এবার তখন দেখা গেল যে মালব রাজ দেখা যাচ্ছে যে দেবগুপ্ত তখন কি করছে, যে গৃহবর্মনকে তখন মেরে দিচ্ছে এবং যেটা হচ্ছে রাজশ্রী, তাকে কি করছে? বন্দি করে নিচ্ছে। এরপর দেখা যাচ্ছে যে সে সময় থানেশ্বরের রাজা, যেহেতু ধরো প্রভাকর বর্ধন সে সময় মারা গেছে, তাহলে থানেশ্বরের রাজা কে হবে? প্রভাকর বর্ধনের ছেলে হচ্ছে কে? রাজ্যবর্ধন। রাজ্যবর্ধন তখন দেখা যাচ্ছে যে থানেশ্বর থেকে কনৌজে আসছে। এবার থানেশ্বর থেকে যখন দেখা যাচ্ছে যে কনৌজে সে আসছে, এসে নিয়ে দেখা যাচ্ছে যে এই যে মালব রাজ্যে ছিল গৃহবর্মন, তাহলে মালব রাজ হচ্ছে দেবগুপ্ত, তা দেবগুপ্তকে দেখা যাচ্ছে মেরে দিচ্ছে। এরপর দেখা যায় যে মেরে দেওয়ার পর যখন রাজ্যবর্ধন, যখন দেখা যাচ্ছে যে, তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে প্রভাকর বর্ধন অতক্ষণে মারা গেছে এবং এরপর দেখা যাচ্ছে যে কৌনজের যেটা গৃহবর্মা, তিনিও মারা গেছেন। তখন দেখা যাচ্ছে যে কৌনজ থেকে আহ রাজ্যবর্ধন দেখা যাচ্ছে চলে যাচ্ছে, বা মালব রাজ, যেটা দেবগুপ্ত, তাকে দেখা যাচ্ছে মেরে দিচ্ছে। এবার যখন হত্যা করে দিচ্ছে সে সময় দেখা যাচ্ছে যে হত্যা করে দেওয়ার পর দেখা যায় যে রাজশ্রী, যে ছিল তার বোন রাজশ্রী, রাজশ্রীকে দেখা যাচ্ছে যেহেতু বন্দি করেছিল দেবগুপ্ত, তাহলে রাজশ্রীকে বাঁচানোর জন্য যখন সে পথে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে গৌড় বংশের শাসক ছিল শশাঙ্ক। শশাঙ্ক যে কি করছে, শশাঙ্ক তখন কি করছে, যে তিনি, যেটা হচ্ছে রাজ্যবর্ধনকে দেখা যাচ্ছে যে হত্যা করছে। তাহলে রাজ্যবর্ধনকে দেখা যাচ্ছে যে হত্যা করে দিচ্ছে। তাহলে এরপর দেখো
থানেশ্বরের প্রভাকর বর্ধনের মৃত্যু হয়েছে, কৌনজের গৃহবর্মণকে মেরে দিয়েছে মালবরাজ দেবগুপ্ত। এবার মালবরাজ দেবগুপ্তকে মেরে দিল রাজ্যবর্ধন। এবার যখন রাজ্যবর্ধন দেখা গেল মেরে দেওয়ার পর যখন তার বোনকে যখন উদ্ধার করতে গেল, পথে দেখা গেল শশাঙ্কের সাথে যুদ্ধ হলো, সংঘর্ষ হলো, এবং শশাঙ্ক কি করলো, তিনি রাজ্যবর্ধনকে দেখা গেল যে হত্যা করে দিল। তাহলে এখানে এরপরে দেখা গেল কেউ রইলো না। তাহলে এবার শশাঙ্ক রয়েছে এদিকে, এদিকে তো ভাস্কর বর্মা রয়েছে, আর এইখানে দেখা গেছে যে কৌনজ এবং থানেশ্বর এই জায়গাটা যেখানে আছে, এখানে শুধুমাত্র রয়েছে এবার হর্ষবর্ধন। তাহলে হর্ষবর্ধন দেখা যাচ্ছে যে এরপরে রাজা হবে, হর্ষবর্ধন তিনি দেখা যাবে যে শাসক হবে। তো এই যে গল্পটা এটা নিয়ে রয়েছে। তাহলে প্রথমে আরেকবার বলে দিচ্ছে, থানেশ্বরের রাজা হচ্ছে প্রভাকর বর্ধন, তার মেয়ের সাথে তার মেয়ে হচ্ছে রাজশ্রী, রাজশ্রীর সাথে কৌনজের গৃহবর্ম যে রয়েছে, গৃহবর্মন, তার বিবাহ হচ্ছে। কিছুকাল পর দেখা যাচ্ছে যে থানেশ্বর রাজ প্রভাকর বর্ধন মারা যাচ্ছে। তখন মালব রাজ দেখা যাচ্ছে যে দেবগুপ্ত সে কি করছে, কৌনজ যাচ্ছে, এবং কৌনজ যে কি করেছে যে কৌনজে গিয়ে গৃহবর্মনকে মেরে দিচ্ছে, যেহেতু ধরো কৌনজ রাজ ছিল গৃহবর্মন, এবার মেরে দিল এবং রাজশ্রীকে বন্দি করলো। তখন দেখা যাচ্ছে যে থানেশ্বরের সময় শাসক হচ্ছে কে, রাজ্যবর্ধন, সে চলে যাচ্ছে কৌনজে, এবং তারপরে মালব যে রাজা আছে দেবগুপ্ত তাকে মেরে দিচ্ছে। এবার রাজ্যবর্ধন এবার চলে যাচ্ছে তার বোনকে, যে বন্দি করে রেখেছিল, তাকে বাঁচাতে। তখন দেখা যাচ্ছে যে রাস্তায় গৌড় রাজ শশাঙ্কের সাথে তার সংঘাত হচ্ছে, এবং শশাঙ্ক সে কি করছে যে রাজ্যবর্ধনকে মেরে দিচ্ছে। এবার তাহলে শুধুমাত্র বেঁচে রইল কি, এখন শশাঙ্ক রয়েছে, আর এইদিকে রইল হর্ষবর্ধন। কারণ ইতিমধ্যে দেখা গেছে, তাহলে এর মধ্যে রয়েছে হর্ষবর্ধন, তাহলে ইতিমধ্যে দেখা গেছে যে হর্ষবর্ধনের পিতা প্রভাকর বর্ধন মারা যায়, হর্ষবর্ধনের দাদা দেখা যাচ্ছে রাজ্যবর্ধন মারা যায়, এবং মালবের যে রাজা ছিল দেবগুপ্ত সে তো অনেক আগেই মারা গেছে। তাহলে এরপর দেখা যাচ্ছে যে হর্ষবর্ধন তিনি কৌনজ এবং থানেশ্বরের শাসক হয়ে যাচ্ছে, এবং হর্ষবর্ধন তার রাজধানী করে দিচ্ছে কৌনজকে। এটা হচ্ছে কুশবতী বংশের গল্প। তো এখন আমরা হর্ষবর্ধনের শাসনকাল সম্পর্কে জানবো। যেখানে দেখবো যে রাজ্যবর্ধনের মৃত্যুর পর মাত্র 16 বছর বয়সে দেখা যায় হর্ষবর্ধন থানেশ্বরের কুশবতী বংশের শাসক হন 606 খ্রিস্টাব্দে, এবং তিনি যখন সিংহাসনে বসেন তখন দেখা যাচ্ছে যে হর্ষাব্দ বা হর্ষ সম্বত বর্ষটা শুরু হচ্ছে, এবং তিনি শিলাদিত্য বলে উপাধি নিয়েছেন। তার সময় যদি রাজধানী মানে সীমানা দেখো, তাহলে এটা হচ্ছে পাঞ্জাব থেকে উড়িষ্যা, হিমালয় থেকে নর্মদা নদী পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিল, এবং তিনি উপাধি নিয়েছিলেন উত্তর পথনাথ বা উত্তর ভারতের অধিপতি। যদিও দেখা যায় যে চালুক্যরা দ্বিতীয় পুলকেশীর কাছে তিনি পরাজিত হয়েছিল। এখানে দ্বিতীয় পুলকেশী দেখা গেছিল যে তার লেখ থেকে আমরা জানতে পারি যে হর্ষবর্ধনকে তিনি পরাজিত করেছিলেন, অর্থাৎ হর্ষের হর্ষ এটা কমে গিয়েছিল, এরকম টাইপের একটা লেখা ছিল। এরপর আছে যে তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে চালুক্যরা দ্বিতীয় পুলকেশী দেখা গেছিল হর্ষবর্ধনকে পরাজিত করেছিল। বানভট্টের মতে হর্ষ পঞ্চ ভারতের অধীশ্বর ছিলেন, অর্থাৎ পঞ্চভারত বলতে বোঝায় পাঞ্জাব, কৌনজ, বিহার, বাংলা এবং উড়িষ্যা। হর্ষবর্ধন দেখা গেছে যে বিভিন্ন ধরনের গ্রন্থ লিখেছেন, যেমন ধরো নাটক রয়েছে নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা, এগুলো হচ্ছে নাটক যেটা সংস্কৃত ভাষায় লেখা। এবং তার রাষ্ট্রভাই বিভিন্ন ধরনের জ্ঞানী ব্যক্তি ছিলেন, যার মধ্যে ছিলেন সভাকবি বানভট্ট, জয় সেন, মোর মাতঙ্গ, দিবাকর, এবং কবি ছিলেন মৌর্য, এবং কবি হচ্ছেন ভৃত্যহরি। এবং তার সময় দেখা গেছিল যে হর্ষবর্ধনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ ছিলেন শিলভদ্র। এবার শিলভদ্রের কাছে তিনি ছিলেন একজন ব্রাহ্মণ পণ্ডিত, এবং হর্ষবর্ধনের সময় দেখা গেছিল যে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে আসেন, এবং তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে 2 বছর আবাসিক ছাত্র ছিলেন, মানে সেখানে থেকেই তিনি পড়াশোনা করেছিলেন। কে করেছিলেন? হিউয়েন সাং। হর্ষবর্ধন বৌদ্ধ ধর্মে অনুরক্ত হলেও তিনি বৌদ্ধ ছিলেন না, তিনি শিব এবং সূর্যের উপাসক ছিল। এ সময় যদি হর্ষবর্ধনের প্রশাসনিক ব্যবস্থা দেখো, তাহলে মন্ত্রী পরিষদ, যেখানে হর্ষবর্ধন প্রশাসনের ব্যবস্থার কেন্দ্রে হর্ষবর্ধন বিরাজ করলেও তিনি কিন্তু স্বৈরাচারী ছিলেন না, এবং তাকে সাহায্য করার জন্য কেন্দ্রীয় স্তরে একটি মন্ত্রী পরিষদ থাকত। বিশেষ করে দেখা যায় যে যুদ্ধ, বিগ্রহ এবং আপাতকালীন পরিস্থিতিতে মন্ত্রী পরিষদ রাজাকে সাহায্য করত। তার সময় দেখা গেছে যে বিভিন্ন ধরনের উচ্চ কর্মচারী ছিল, এবং হর্ষ এককভাবে রাজকার্য চালাতেন না, আমাত্য এবং উচ্চ কর্মচারীদের সাহায্য নিতেন, এবং হর্ষের আমলে আমত্তরা সামন্তদের উপাধি নিতেন, যেমন ধরো কেন্দ্রীয় হিসাব রক্ষক, তারপরে রয়েছে দুঃসাধ্য সাধনিক, যারা অনেকটা বর্তমান পুলিশের কাজ করতো, তারপর হচ্ছে প্রমাতার,
যারা উচ্চ কর্মচারী, যিনি বিচার এবং শাসন পরিচালনা করতেন। তারপর আছে মহারমাতার, এটি হচ্ছেন বিচার বিভাগের প্রধান। তারপর হচ্ছে অবন্তীর পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত অবন্তী। তারপর হচ্ছে সিংনাথ, কুন্তল, কুমার মাত্র, এটা হচ্ছে প্রভাবশালী আমত্ত। তারপর হচ্ছে পুস্তপাল, যারা নিচু স্তরের কর্মচারী। এছাড়া হর্ষবর্ধন দেখা গেছিল যে রাজকর্মচারীদের নগদ বেতনের পরিবর্তে ভূমিদান করতেন। তাহলে এটা দেখা গেছে যে তিনি নগদ বেতনের পরিবর্তে কি করতেন, ভূমিদান করতেন। এটা হচ্ছে হর্ষবর্ধনের সাম্রাজ্য, যেটা হচ্ছে কত 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরোটা হর্ষবর্ধনের শাসনকার্য হচ্ছিল। কারণ দেখবে হর্ষবর্ধন যখন সিংহাসনে বসেন, সে শশাঙ্কও ছিল, কিন্তু শশাঙ্ক দেখা গেছে যে শশাঙ্ক মারা যায় তার ঠিক 10 বছর পর হর্ষবর্ধন মারা যায়। তাহলে এটা হচ্ছে হর্ষবর্ধনের আমলে তার যতটা রাজ্য বিস্তার করেছিল। এছাড়া প্রাদেশিক শাসন বিভাগ, যেখানে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল, তার রাজ্য কটি ভাগ বিভক্ত ছিল, যেটাকে ভুক্তি বলা হয়। ভুক্তি বা প্রদেশ, এ শাসনকর্তারা পরিচিত ছিল রাজস্থায়ী বা উপরিক নামে। ভুক্তি যেগুলো জেলা বা বিষয় ভাগ ছিল, এদের দায়িত্ব ছিল বিষয়পতির ওপর। আবার সর্বনিম্ন প্রশাসনের একক ছিল গ্রাম, এবং গ্রামের শাসনভার ন্যস্ত ছিল গ্রামিকের ওপর। এছাড়া আরো কিছুগুলো পদ রয়েছে। রাজস্ব ব্যবস্থা দেখা গেছে যে মূলত হর্ষের রাজত্বকালে 3 ধরনের কর নেওয়া হতো। একটা ছিল ভাগ, যেটা ভূমি রাজস্ব, যেটা উৎপন্ন ফসলের 1/6 নেওয়া হতো। হিরণ্য ছিল বণিকদের প্রদত্ত শুল্ক। বলি হচ্ছে আপাতকালীন অতিরিক্ত, তাহলে আপাতকালীন অবস্থায় অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য আদায় করা হতো। হিউয়েন এর বিবরণ থেকে আমরা কি কি জানতে পারি, যেমন হিউয়েন এর বিবরণ থেকে সংগ্রহিত রাজস্ব 4টি ক্ষেত্রে ব্যয় করতেন হর্ষবর্ধন। একটা হচ্ছে রাজ্য শাসন, কর্মচারীদের বেতন ও ভরণ পোষণ, জ্ঞানী গুণী ব্যক্তিদের বৃত্তি প্রদান, ধর্মীয় দান, এছাড়া পথঘাট নির্মাণ, সেচ, বিধবা এবং অসহায় মানুষদের কল্যাণে প্রচুর অর্থ ব্যয় করতেন। হিউয়েন সাং তার বিবরণ থেকে আমরা কি কি জানতে পারি সেটা, অর্থাৎ হিউয়েন সাং যেহেতু তিনি এই সময় এসেছিলেন হর্ষবর্ধনের সময়, তাহলে তার সম্পর্কে একটু জানবো। হিউয়েন সাং তিনি একজন চীনা বৌদ্ধ ভিক্ষুক ছিলেন। তার গ্রন্থ হচ্ছে সিইউকি। খ্রিস্টীয় 7ম শতকে দেখা যায় হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসে, প্রায় 16 বছর ভারতে ছিল। এটা মানে 15 থেকে 17 বলে, তো এটার জন্য 16 বছর তিনি ভারতে ছিলেন। তার গ্রন্থ হচ্ছে ইউকি, যেখান থেকে সে সময় রাজনৈতিক পরিস্থিতি, রাজ্যের অবস্থান এবং হর্ষবর্ধনের সাথে তার সম্পর্ক কিরূপ ছিল, এগুলো সম্পর্কে জানতে পারি। এছাড়া হর্ষের সময় প্রতি 5 বছর অন্তর অন্তর আমরা গঙ্গা এবং যমুনার সঙ্গম স্থল যেখানে মিলিত হচ্ছে, সেখানে একটি প্রয়াগে মেলা বসত, যেটাকে বলা হচ্ছে দান ক্ষেত্র বা সন্তোষ ক্ষেত্র। এবং এই সময় বাংলার শ্রেষ্ঠ বন্দর রয়েছে কি ত্রাম্বলিতে, যে দান ক্ষেত্র বা সন্তোষ ক্ষেত্র, এটা একটু পরে জানবো, আরো বিস্তারিত হবে। হিউয়েন সাং তাকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়, এবং তার যেটা বই, সেটা হচ্ছে সিইউকি, যেটা চীনা ভাষায় লেখা। হিউয়েন সাং দেখা গেছিল যে সম্মানার্থে নালন্দায় বৃহৎ ধর্ম সম্মেলন আহ্বান করে, এবং এই ধর্ম সম্মেলন 18 দিন ধরে চলেছিল, এবং এখানে ব্রাহ্মণরা হর্ষকে মারার চেষ্টা করে ব্যর্থ হয়। এখানে হিউয়েন সাং মহাযান ধর্ম মতের ব্যাখ্যা দেয়। তার সময়ে গঙ্গা যমুনার সঙ্গমস্থল, যেটা পঞ্চবার্ষিকী মেলা, যেটা 5 বছরে একবার, সে মেলাটা হয়েছিল। মহামোক্ষ ক্ষেত্র বা দান ক্ষেত্র বা সন্তোষ ক্ষেত্র নামে পরিচিত। এই মেলা 3 মাস ধরে চলত। হিউয়েন সাং যখন ভারতে আসেন, তখন দেখা যায় যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন, শিলভদ্র। তিনি নালন্দাতে 5 বছর ছিলেন, যার মধ্যে 2 বছর দেখা গেছিল তিনি সেখানেই বসে সেখানে থেকেই পড়াশোনা করেছিলেন। এখন আমরা মহামোক্ষ যেটা পরিষদ, সেটা সম্পর্কে জানবো। এই যে অনুষ্ঠানটা, যেটা হর্ষবর্ধনের রাজত্বকালে একটি মহৎ অনুষ্ঠান, এটি মূলত বিশাল দান উৎসব বা ধর্ম সম্মেলন, যা প্রতি 5 বছর অন্তর অন্তর গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল অর্থাৎ প্রয়াগে, অর্থাৎ বর্তমান যেটা এলাহাবাদ, সেখানে অনুষ্ঠিত হতো। হর্ষবর্ধন বৌদ্ধ ধর্মের হলেও তিনি সব ধর্মের প্রতি উদার ছিলেন, এবং তার পরিষদের মূল তার ছিল যে আত্মমানবতা, সেবা এবং বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সম্মান জানানো। চীনা পর্যটক হিউয়েন সাং দেখা যায় যে 643 খ্রিস্টাব্দে ষষ্ঠ যেটা মহামোক্ষ পরিষদ, সেখানে নিজে উপস্থিত ছিলেন, এবং এর বিশদ বিবরণ রয়েছে, যেখানে দেখা যেত এই উৎসবটা হতো 75 দিন। এবং উৎসবের দিনগুলো যা যা হতো, যেমন প্রথম 3 দিন দেখা যেত যে বুদ্ধ, সূর্য এবং শিবের পুজো হতো। এখানে বুদ্ধ এবং শিবের মূর্তিও রাখা হতো।
দান কার্য, যেখানে দেখা যাচ্ছে যে বৌদ্ধ ভিক্ষুক, ব্রাহ্মণ, জৈন এবং অন্যান্য ধর্মের অনুসারীরা দেখা যেত যে তাদেরকে দান করতো বিভিন্ন জিনিস। এবার সর্বস্ব দান, যেখানে হর্ষবর্ধন তার 5 বছরের সঞ্চিত সমস্ত রাজপুত ধন সম্পদ, মণিমুক্তা, এমনকি নিজের গায়ের অলংকার এবং পোশাক পর্যন্ত দান করতেন, এবং শেষে তার বোন রাজশ্রীর কাছ থেকে একটি পুরনো সাধারণ পোশাক চেয়ে নিয়ে পড়তেন। তাহলে আজকের ক্লাসে এতটা পর্যন্ত আলোচনা করা হলো। ওই যে যুদ্ধ যেটা হয়ে মানে প্রভাকর বর্ধনের মৃত্যুর পর দেখা যাচ্ছে যে একটা যে পরিস্থিতি হয়েছিল, একটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল, সেটা একটু ভালো করে দেখবে, 1-2বার দেখবে সেটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে জিনিসটা হয়েছিল। খুব কম সময়ের মধ্যেই দেখা যায় প্রভাকর বর্ধনের মৃত্যু। তারপরে ধরো প্রভাকর বর্ধনের সাথে সাথে প্রভাকর বর্ধনের জামাই যেটা হচ্ছে গৃহবর্মণ, তার মৃত্যু হয়ে যাচ্ছে, যেটা করেছে মালবরাজ দেবগুপ্ত। এবার পরবর্তী সময় দেখা যায় রাজ্যবর্ধন দেবগুপ্তকে তো হত্যা করেছে, কিন্তু পথে আসার সময় শশাঙ্কের সাথে পড়ে যাচ্ছে। এবার শশাঙ্ক দেখা যাচ্ছে তখন রাজ্যবর্ধনকে মেরে দিচ্ছে। এবার যেহেতু আর কেউ নেই, তখন দেখা যাচ্ছে হর্ষবর্ধন সিংহাসনে বসছেন। তো আজকের ক্লাসে আমরা মূলত যেটা গুপ্ত যুগের পরে যে সময়কালটা সেটা সম্পর্কে জানলাম। তাহলে পোস্ট যেটা গুপ্ত সেইখানে জানলাম। এর পরের ক্লাসগুলো মূলত যেটা আধুনিক বা প্রাচীন ভারতের ইতিহাসে, যেগুলো ধরো এরপর আমরা আদি যেটা মধ্যযুগ সেটা সম্পর্কে এবার আস্তে আস্তে দেখবো। আদি মধ্যযুগ, আর এই সময়টা হয়েছিল কত 715 থেকে, তাহলে 715 থেকে হয়েছিল 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সেই সময়টা। তো তোমরা বলবে যে ক্লাসগুলো কেমন লাগছে, তোমরা একটু কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো। আর যদি কোনো টপিক যদি আমার যদি না পড়ানো হয়ে থাকে তো তোমরা বলবে প্রাচীন ভারতের ইতিহাস থেকে, আমি সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল।